আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের পরিবেশনাটি দেখছেন, সবাইকে ফোকাস সেলিস 24 এর পক্ষ থেকে সুস্বাগত। দর্শক, আজ থাকছে আপনাদের জন্য সবচাইতে বিশ্বের গুরুত্বপূর্ণ খবর। প্রথম হলো আমেরিকা আবারও ইরানের স্থলযুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করছে। এরপর আছে বাংলাদেশের অভ্যন্তরীণ নানাবিধ বিষয়ে ভারতের অতি বেশি নাক গলানো এবং দাদাগিরি। এরপর আছে বগুড়াতে একটা কুকুরকে নিয়ে একজন মানুষের বিরুদ্ধে মামলা করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ। এরপর আছে চীনের সাথে বাংলাদেশের সড়ক পথে যোগাযোগ স্থাপন করার যে বিষয়টি, তা নিয়ে আছে জনমত বিশ্লেষণ। প্রিয় দর্শক, এবার এক এক করে আমরা শুরু করছি। তবে তার আগে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরো মানুষের কাছে আমাদের এই কথাগুলো দ্রুত পৌঁছানোর জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। দর্শক, শুরু করছি সর্বপ্রথম যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আবার স্থলযুদ্ধের সমস্ত পরিকল্পনা প্রায় সম্পন্ন করেছে এবং এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এবং যুদ্ধমন্ত্রীর সাথে আলাপ আলোচনা শেষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে ইরানের স্থলযুদ্ধের পথ হিসেবে তারা সবচেয়ে সুবিধাজনক পথ হচ্ছে ইরাকের মধ্য দিয়ে ইরানে স্থলযুদ্ধ শুরু করা। দর্শক, আপনারা জানেন যে জাস্ট একদিন আগে আব্বাস আরাকচি ইরাকে সফর করে গেছেন এবং ইরাকের সরকারের বিভিন্ন মন্ত্রীর সাথে এবং বিভিন্ন কর্মকর্তার সাথে তিনি বিভিন্ন বিষয়ে আলাপ করেছেন এবং আব্বাস আরাকচির এই ইরাক সফরের ভেতর দিয়ে হয়তোবা ইরান আগে থেকে বুঝতে পেরেছে যে আমেরিকা এবার ইরানের স্থলযুদ্ধের বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ সে বিষয়ে হয়তোবা আব্বাস আরাকচির মাধ্যমে ইরান ইরাককে সতর্ক করছে বা দুটি পার্শ্ববর্তী রাষ্ট্রের মধ্যে যাতে কোনো ধরনের বিপদ বা বিরোধ তুঙ্গে না পৌঁছে সে বিষয়ে হয়তোবা ইরাকের সাথে সমন্বয় সাধন করার জন্য আব্বাস আরাকচি দ্রুত ইরান থেকে এই অত্যন্ত নাজুক পরিস্থিতিও, অর্থাৎ ইনসিকিউর, যেখানে কোনো সিকিউর নেই, সে পরিস্থিতি তিনি ইরাক সফর করেছেন। প্রিয় দর্শক, আমি এই আমেরিকার স্থলযুদ্ধের ইরানের স্থলযুদ্ধের যে প্রস্তুতি সে বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করার আগে জাস্ট একটু পিছনে যাচ্ছি। আপনারা জানেন যে গতকাল বিভিন্ন মাধ্যমে শুনেছেন যে ভারত এবং পাকিস্তানের সাথে আমারও উত্তেজনা তুঙ্গে আসছে এবং যে কোনো মুহূর্তে হয়তো বা আমারও যুদ্ধে জড়িয়ে যেতে পারে ধরনের বিভিন্ন সংবাদ শিরোনাম বিভিন্ন গণমাধ্যম আপনারা শুনেছেন। আফগানিস্তানের একটা হামলাকে কেন্দ্র করে এই তথ্যটি কিন্তু গণমাধ্যমে উঠে এসেছে। অর্থাৎ আফগানিস্তান আবারও পাকিস্তানে হামলা করার পরই পাকিস্তান কিন্তু এবার এটার জন্য দায়ী করছে ভারতকে। অর্থাৎ ভারতের মদতেই, ভারতের বিভিন্ন রকমের প্ল্যানে আফগান কিন্তু পাকিস্তান আক্রমণ করছে বলে পাকিস্তানের বক্তব্য এবং ভারতকে কিন্তু পাকিস্তান থেকে সরাসরি হুঁশিয়ার করা হয়েছে যে এই বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু পাকিস্তান আর চুপ করে বসে থাকবে না। দর্শক, আপনারা জানেন এর আগে যে 40 দিনের যে যুদ্ধ হয়েছিল ইরানের সাথে, সেই যুদ্ধের ঠিক 2 দিন আগেই বা 3 দিন আগেই কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে গেছে এবং সেই যুদ্ধ মাত্র কয়েকদিন স্থায়ী হয়। এর মধ্যে কিন্তু অপারেশন সিঁদুর ও বরিয়ার মার্সুস তৈরি হয়। এরপর আবারও যখন যুদ্ধ পরিস্থিতি স্থিতিশীল হয়ে আসে, তখন দ্বিতীয়বার যখন যুদ্ধ আবার শুরু হয় আমেরিকা এবং ইরানের মধ্যে, তখন পাকিস্তানকে আফগানিস্তান দিয়ে আক্রমণ করা হয়। সেখানে কিন্তু পাকিস্তানের সাথে আফগানের যুদ্ধ বাঁধিয়ে সেই সুযোগে
অর্থাৎ পাকিস্তান তখন বহির্বিশ্বের কোনো বিষয়ে আর নাক গলানোর তার সময় নেই। সে তার নিজের যুদ্ধ নিয়ে ব্যস্ত। ঠিক একই সময়ের মধ্যেই আবারও আমেরিকা এবং দখলদার নেতাকাঙ্ক্ষী রাষ্ট্র ইরানে হামলা করে। দর্শক, এবারও ইরানের স্থলযুদ্ধের যে আশঙ্কা বা যে প্রস্তুতি নেওয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে, ঠিক স্থলযুদ্ধ শুরুর আগেই আবারও আফগানিস্তানের মাধ্যমে আফগানিস্তানকে ব্যবহার করে পাকিস্তানে আবার হামলা করা হয়েছে। এবং এ বিষয়ে পাকিস্তান কর্তৃপক্ষের যে কথাবার্তা, যেরকম ব্রিফিংস আমরা বিভিন্ন গণমাধ্যমে শুনেছি, সেখানে তারা স্পষ্টভাবে ভারতকে দায়ী করছে। এবং যদি এই অঞ্চলে আফগান, পাকিস্তান এবং ভারতের মধ্যে আরেকটি যুদ্ধ লেগে যায়, তাহলে কিন্তু ইরানে নতুন করে যে স্থলযুদ্ধ শুরু করবে বলে আমেরিকা যে ঘোষণা দিয়েছে বা আমেরিকার যে প্রস্তুতি রয়েছে, সেটা কিন্তু সেই যুদ্ধ হয়তো বা দ্রুত শুরু যেতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রিয় দর্শক, আমি এক্সাম্পলটা টানলাম এই জন্যই, আপনারা দেখেছেন যে বারবার যখন ইরানে আক্রমণ করা হয় নেতাকাকু এবং আমেরিকা এই দুটো রাষ্ট্র মিলেই, ঠিক তখনই কিন্তু মুসলিম শক্তিধর রাষ্ট্রগুলোকে অন্যান্য অ্যাঙ্গেলে অন্যান্য দিকে তাদেরকে ব্যস্ত রাখা হয়। অর্থাৎ যার সাথে শত্রুতা আছে ওই সমস্ত রাষ্ট্রগুলো সেই শত্রুদের সাথে ওই সমস্ত রাষ্ট্রের সাথে একটা আপাতত যুদ্ধের মধ্যে তাদেরকে রেখে তাদেরকে ব্যস্ত রেখে ইরানকে একাভাবে সাইজ করার জন্য বা ইরানকে একভাবে আক্রমণ করার জন্য একটা আন্তর্জাতিক কৌশল তৈরি হয় এবং একটা প্লেগ্রাউন্ড তৈরি করে। ঠিক সেই সুযোগটা কিন্তু বারবার তৈরি করা হয়েছে ইরানের বিপক্ষে এর আগেও, এবারও হয়তো বা সেম ভাবে সে ধরনের গ্রাউন্ড তৈরি করা হচ্ছে। এই গ্রাউন্ড দেখে কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন যে ইরানে আরেকটা বড় ধরনের হামলা আসন্ন। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে কিন্তু ইরানের যে বক্তব্য তা আপনাদের সামনে তুলে ধরছি। ইরান বলছে, আমরা যুদ্ধে ছিলাম, আমরা চুক্তিতে আসতে রাজি হইনি। তবে যখন চুক্তিতে এসেও এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সেই চুক্তি আর টিকছে না। সারা পৃথিবীতে এটা প্রমাণ হচ্ছে যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তি করে কোনো লাভ নেই। তারা চুক্তি বা আলোচনা এগুলো হচ্ছে তাদের কাছে কোনো গুরুত্ব নেই। তারা জাস্ট এটা একটা এক ধরনের আহ চালাকি বা এটা এক ধরনের সময় ক্ষেপণ তাদের সুবিধাজনক সময়ের জন্য। এটা আসলে অর্থাৎ এক মুখে দু কথা বলা বা দ্বিমুখী সাপ যাদেরকে বলা হয়, ঠিক সে ধরনের চরিত্র বহন করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার রাষ্ট্র। তো দর্শক, এই পরিস্থিতিতে আপনাদের কাছে একটা প্রশ্ন, তাহলে এত ঘটা করে, এত ফলাও করে, পৃথিবীর এত দেশটাকে, এত দেশের ঘুম হারাম করে পাকিস্তান, কাতার, এরপরে ওমান, এরপরে আরো ওই যে সুইজারল্যান্ডের জেনেভায় যাওয়া, কাতারে বসা, পাকিস্তানে কয়েকবার করে দফায় দফায় বসা চুক্তির জন্য, আসলে এসব কেন করলো ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা? আর এসব করেই বা তার উদ্দেশ্য কি ছিল? সে যদি চুক্তিকে জাস্ট চুক্তি হওয়ার পর এক সপ্তাহ কিন্তু চুক্তিটার কোনো গুরুত্ব থাকলো না। এক সপ্তাহের মধ্যেই লেবাননে বারবার আক্রমণ করা হয়েছে ইরানকে। এখনো কিন্তু পাল্টা হামলা চলমান। এর মধ্যে দিয়ে চুক্তিতে যে বিষয়টি নেই, অর্থাৎ হরমুজ ইরান থেকে আলাদা করে ফেলা হবে বা ইরানের কোনো রকমের কর্তৃত্ব হরমুজ থাকবে না, এই ধরনের কোনো বিষয় চুক্তিতে নেই। বরং এটা বলা আছে যে হরমুজ ইরানের নিয়ন্ত্রণে থাকবে এবং হরমুজ থেকে ইরান সার্ভিস চার্জ নামে একটা ধরনের চার্জ আদায় করবে। সেটা সকল দেশের সাথে কথা বলে ইরানের অভ্যন্তরীণ তাদের সম্মতিতে, অর্থাৎ দুপক্ষেরই কিন্তু যারা যারা এই সার্ভিস চার্জ দিবেন এবং যারা চার্জ নেবেন, দুপক্ষেরই একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে এই সার্ভিস চার্জ কিন্তু ইরান আদায় করবে। সেক্ষেত্রে চুক্তি হওয়ার এক সপ্তাহের মধ্যেই সে হরমুজ থেকে ইরানের কর্তৃত্বকে সরিয়ে দেওয়ার জন্য বা ইরানের কর্তৃত্ব থেকে হরমুজকে বের করে ফেলার জন্য সম্পূর্ণভাবে সেটা সারা বিশ্বের জন্য উন্মোচন করে, অর্থাৎ বৈষয়িক একটা রাস্তা, যেটাকে আমরা বলি যেখানে কারো কোনো হস্তক্ষেপ নেই, কারো কোনো দাবি নেই, এই ধরনের একটা ওয়ে তৈরি করার জন্য আমেরিকা উঠে পড়ে লেগেছে। তার পিছনে আমেরিকা আছে, অর্থাৎ হরমুজ নিয়ন্ত্রণ করবে আমেরিকা। আমেরিকার এই ধরনের কার্যকলাপগুলো যখন ইরান বুঝতে শুরু করেছে, তখন ইরান আবারও হরমুজ তাদের শক্তি বৃদ্ধি করেছে এবং হরমুজে তাদের নিয়ন্ত্রণ বৃদ্ধি করেছে। এখনো পর্যন্ত হরমুজের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবেই ইরানের হাতে রয়েছে এবং ইরান ঘোষণা করেছে ইরানের যে কোনো মূল্যে ইরান
যে কোনো মূল্যে হরমুজের নিয়ন্ত্রণ তাদের কাছে রাখবে এবং কোনো অবস্থাতেই হরমুজের নিয়ন্ত্রণ অন্য কোথাও বা অন্য কারো কাছে হস্তান্তর করা হবে না। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, আসলে যে চুক্তিগুলো করা হচ্ছে, এই চুক্তিগুলোর মানে কি? এই চুক্তিগুলো আসলে কেনই বা করা হয়েছে? আর ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার রাষ্ট্রের সাথে যদি কেউ চুক্তি করে, তাহলে সেই চুক্তির উপর ডিপেন্ড করে কেউ থাকতে পারবে কিনা, বা সেই চুক্তির উপর ডিপেন্ড করে কোন রাষ্ট্র স্বস্তি পাবে কিনা, দর্শক আপনারা কি মনে করছেন? আর মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারের সাথে ভবিষ্যতে অন্য কোনো রাষ্ট্র চুক্তির জন্য, অর্থাৎ তারা মন থেকে এগোবে কিনা, আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। সবসময় আমরা আপনাদের মন্তব্যগুলোকে খুব গুরুত্ব দিয়ে থাকি। প্রিয় দর্শক, এরপর আসছি দ্বিতীয় প্রশ্নে, তা হলো বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের যে সমস্ত মিডিয়াগুলির যে সমস্ত প্রোপাগান্ডা বা যে সমস্ত খবর তারা পরিবেশন করছেন, সেটা অনেকে ধারণা করছেন হয়তো শুধুমাত্র মিডিয়ার কথা, কিন্তু বিশ্লেষকরা মনে করছেন যে শুধুমাত্র মিডিয়ার কথা হতে পারে না। একটা দেশের ভাবভঙ্গি, অর্থাৎ একটা দেশের আহ বিভিন্ন রকমের কর্মকাণ্ড এবং একটা রাষ্ট্রের, অর্থাৎ মানুষের এবং সরকারের যে সমস্ত দিকগুলো পরিলক্ষিত হয়ে গণমাধ্যমে কথাগুলি বলে, সেক্ষেত্রে একদম কিছু না কিছু অবশ্যই দেশের জনগণ এবং সরকারের মধ্যে তা বিরাজমান থাকে বলে গণমাধ্যমে তা কিন্তু এই চিত্রটা ফুটে ওঠে। ভারতের গণমাধ্যমগুলি আজকে দুদিন ধরে বাংলাদেশের একটা বিষয় নিয়ে খুব করে কথা বলছে, তা হলো ভারতের আহ বিভিন্ন যে মাধ্যমে কথাটা উঠে আসছে, তা হলো বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের সেনাবাহিনীর আরেকটি নতুন ব্রিগেডে 4টি কোম্পানির নাম দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের, যে ওনার যে খলিফায়ে রাশিদিন যারা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সায়ানের পরে যে 4জন খলিফা পৃথিবী শাসন করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের নামে বাংলাদেশ সেনাবাহিনীর 4টি ব্রিগেড, অর্থাৎ 4টি কোম্পানির নামকরণ করা হয়েছে। সে বিষয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের কথা প্রকাশ করছে এবং সেনাপ্রধান উমরা শেষে দায় রেখেছেন, বাংলাদেশ সেনাপ্রধান সে বিষয়ে কিন্তু বিভিন্ন কথা বলছে। আসলে নিরপেক্ষভাবে যদি এই বিষয়টাকে দেখা হয়, প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে কোনো রাষ্ট্র, পৃথিবীর যে কোনো রাষ্ট্র তাদের সেনাপ্রধান বা তাদের সেনাবাহিনীর বিভিন্ন কোম্পানি কমান্ডারদের তাদের ব্যাটালিয়নের নাম, বিভিন্ন কোম্পানির নাম, তারা কি রাখবে, তাদের সেনাপ্রধান কি মাথায় টুপি পরবে না দাড়ি পরবে, মাথায় চোখে দায় রাখবে, গোঁফ লম্বা করে রাখবে না কম রাখবে, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এসব বিষয় নিয়ে আসলে পৃথিবীর যে কোনো রাষ্ট্রেরই, যে কোনো বাহিনীরই প্রধানরা এবং তাদের পোশাক পরিচ্ছদ, তাদের চেহারা, তাদের দাড়ি গোঁফ নিয়ে তাদের স্টাইলে তারা রাখবে, সেটা তাদের ইচ্ছা, সেটা তাদের সরকারের নিয়ন্ত্রণ এবং তাদেরই কিন্তু বিভিন্ন ম্যানার। এই বিষয় নিয়ে অন্য রাষ্ট্রের কথা বলা বা অন্যান্য রাষ্ট্রের বিভিন্ন রকমের মিডিয়ার বিভিন্ন রকমের তকমা দেওয়া, বিভিন্ন রকমের প্রপাগান্ডা তৈরি করা, এটা কিন্তু কতটুকু সমীচীন বা এটা আসলে কতটুকু আহ সভ্যতার বা কতটুকু আধুনিক যুগে যায়, এটা কি আসলে নিজের খেয়ে আরেকজনের অর্থাৎ কথা নিয়ে ঘাটাঘাটি করা, যেটাকে আমরা পরনিন্দা বলি, এ ধরনের বিষয় কি হয় না? প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো রাষ্ট্র আছে, বার্মা আছে, চীন আছে, তারপরে ভারত আছে, পাকিস্তান আছে, মালদ্বীপ আছে, আরো আরো অনেকগুলি রাষ্ট্র আছে। সকল রাষ্ট্রেরই কিন্তু সেনাবাহিনীদের আলাদা আলাদা বিভিন্ন উইপন্সের নাম থাকতে পারে, তাদের বিভিন্ন কোম্পানিদের বিভিন্ন বিভিন্ন নাম থাকতে পারে। সে বিষয়, সেটা তাদের সরকারের বিষয়, সেটা তাদের চেতনার বিষয়, তাদের অভ্যন্তরীণ বিষয়। পাশাপাশি তাদের সেনাবাহিনীর অফিসারগুলোর
কেমন পোশাক থাকবে, তাদের গোঁফ কেমন থাকবে, দাড়ি কেমন থাকবে, সেটাও তাদের অভ্যন্তরীণ বিষয়। সে বিষয়ে কেউ অর্থাৎ কথা বলা বা সেটাকে বিভিন্নভাবে পরিবেশন করা, এটা আসলে কতটুকু সমীচীন, কতটুকু যুক্তিযুক্ত, দর্শক আপনারা বিচার করবেন। আমরা বলবো সবসময় প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখার নীতি হচ্ছে সবচেয়ে বেস্ট নীতি। এক দেশ আরেক দেশের সাথে তাদের সুসম্পর্ক বিষয়টা সবচেয়ে সম্মত রাখতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে যে আলোচনার মাধ্যমে, সুসম্পর্কের মাধ্যমে যতটুকু ভালোবাসার মাধ্যমে বা আন্তরিকতার মাধ্যমে অর্থাৎ সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিজের স্বার্থ যতটুকু আদায় করা যায়, অন্যভাবে তার কানা করেও কিন্তু কেউ আদায় করতে পারে না। দর্শক, আরেকটা বিষয় বাংলাদেশের প্রসঙ্গে যে কথা আমি আপনাদেরকে বলেছি তা হলো বগুড়াতে একটা কুকুরকে ছুরিকাঘাত করে একজন ব্যবসায়ী তিনি তার বিরুদ্ধে মামলা করা হয়েছে সরকারিভাবে এবং তাকে শাস্তির আওতায় আনা হয়েছে। বগুড়ার একজন ব্যবসায়ী তিনি তার দোকানের সামনে একটা কুকুর যখন চিৎকার করছে তিনি বিরক্ত হয়ে কুকুরকে ছুরিকাঘাত করে আহত করেছেন এবং সেই কুকুর পরে একটা ড্রেনের পাশে পড়ে সেখান থেকে রক্ত যাচ্ছিল। বন বিভাগীয় কর্মকর্তারা দেখে সে কুকুরকে উদ্ধার করে অর্থাৎ প্রাণী সম্পদ বিভাগের লোকজন উদ্ধার করে তাকে চিকিৎসা দেয় এবং সেটা যখন জানাজানি হয় তখন আপনারা জানেন যে বগুড়া বর্তমান প্রধানমন্ত্রীর এলাকা। তো প্রধানমন্ত্রীর নির্দেশেই ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয় এবং তাকে আইনের আওতায় আনা হয়। দর্শক, এই বিষয়টা আপনারা খুব ভালো করে একটু লক্ষ্য করেন যে বাংলাদেশে এর আগে শত শত কুকুরকে মারা হয়েছে, শত শত কুকুরকে গরম পানি মেরে দিয়েছে অনেক হোটেলের কর্মকর্তা কর্মচারীরা, অনেক বাসার লোকজন। তো এবং বিভিন্ন সময় রাস্তায় অনেক আহত কুকুরকে দেখা যায়। কখনো একটা কুকুরকে সেভ করার জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বা যারা কুকুরকে আহত করেছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই প্রথম হয়তোবা বাংলাদেশে একটা কুকুরকে আহত করার বিষয় নিয়ে কার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং তাকে আইনের আওতায় আনা হয়েছে। দর্শক, এই দৃষ্টান্তটা শুধু একটা কুকুরের জন্য না হয়ে যদি বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য হয় তাহলে আমাদের রাষ্ট্রটা কেমন হবে আপনি একবার ভাবছেন? যদি বাংলাদেশের প্রতিটা মানুষ এ ধরনের নিরাপত্তা পায় তাহলে রাষ্ট্রের পরিস্থিতি, রাষ্ট্রের চিত্রটা কেমন হবে আপনারা ভাবুন তো। দর্শক, এর মধ্যে দিয়ে আমরা কি আশা করতে পারি যে বাংলাদেশে হয়তোবা সুশাসন বা কায়েম হতে পারে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত হতে পারে? দর্শক, আপনারা কি মনে করছেন এ বিষয়ে? আপনাদের গুরুত্বপূর্ণ বক্তব্য এবং গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের কমেন্টে জানান। আজকে এ পর্যন্তই। আগামীর বাংলাদেশ হোক সুন্দর ও নিরাপদ, এই আশায় ব্যক্ত করে আজকের প্রোগ্রামটি এখানে শেষ করছি। আবারও আমাদের চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করা অনুরোধ করে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।